প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সুইট ড্রপসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট কোনো একটি বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বিশেষ তথ্য দেবার চেষ্টা করি। এই সপ্তাহে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্ট ফেলিওর। অনেক রকমের প্রশ্ন থাকে, হার্ট ফেলিওর কাকে বলে, কী ধরনের উপসর্গ দেখা যায়, কাদের ক্ষেত্রে হয়, চিকিৎসা আসলে আদৌ আছে কিনা এবং সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, প্রফেসর অফ কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি রেখেছি হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর নিয়ে আসলে খুব বেশি ধারণা অনেকেরই নেই। যেমন আমরা বুকে ব্যথা শুনলে ভাবি যে হার্টের কোনো একটা সমস্যা, কিন্তু হার্ট ফেলিওরে আসলে কী কী ধরনের উপসর্গ হতে পারে বা কাদের হচ্ছে আমরা কিন্তু খুব বেশি জানি না। একেবারে শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে হার্ট ফেলিওর কাকে বলে, কি হয় হার্টে আসলে? একটা সুন্দর প্রশ্ন রেখেছেন এবং আমাদের সবারই এটা জানা উচিত। হার্ট ফেলিওর শুনতেই প্রথমে মনে হবে যে একটা আতঙ্কিত একটা উপসর্গের নাম। আসলে হার্ট ফেলিওর মানে মনে হতে পারে সাধারণের মধ্যে যে এখনই বোধহয় কেউ মারা গেল, অথবা হার্ট স্টপড, হার্ট বন্ধ হয়ে গেছে, এখনই লোকটা মারা যাচ্ছে। আসলে কিন্তু তা নয়। হার্ট ফেলিওর হচ্ছে হার্টের বিভিন্ন ধরনের ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে সংকুচিত হয়ে রক্তকে সমস্ত শরীরের সব জায়গায় পৌঁছে দেওয়া, যার মাধ্যমে খাবার এবং অক্সিজেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এবং নারিশমেন্ট হয়। এটাকে বলছি আমরা পাম্পিং ফাংশন। আরেকটা হচ্ছে ব্লাড রিসিভ করার ক্যাপাসিটি, যে ব্লাডটা চলে গেল শরীরের বিভিন্ন অংশে, সেটা দূষিত রক্ত নিয়ে হার্টে আবার ব্যাক করে, এবং এই রক্তকেই আবার হার্টকে রিসিভ করতে হয়। এই যে রিসিভ করা, তখন হার্টকে প্রসারিত হইতে হয়। আমরা বলি ডায়াস্টোল, অথবা আমরা বলি প্রসারিত হওয়ার ক্ষমতা, রিল্যাক্সেশন প্রপার্টিজ। তো তাকে রিল্যাক্স করে তাকে প্রসারিত হয়ে ব্লাডটাকে রিসিভ করতে হবে এবং আবারও এটাকে কন্ট্রাক্ট করতে হবে। এই যে সংকুচিত হয়ে পাম্পিং অ্যাকশন, যার মাধ্যমে রক্ত বের হয়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং একই সঙ্গে রিসিভ করার যে ক্ষমতা, এই দুইটার নির্দিষ্ট পরিমাপ আছে। এটা স্বাভাবিকের চেয়েও যদি এই ফাংশনটা কমে যায়, তখন আমরা এটাকে বলি হার্ট ফেলিওর। আর ইভেন এটা যদি নর্মালও থাকে, উইথ সাম কম্পেনসেশন, কিছু মেকানিজম করে শরীরে এটাকে নর্মাল রাখতে পারে, ইভেন কম্পেনসেশনও যদি থাকে, তা আমরা হার্ট ফেলিওর বলি। হার্ট ফেলিওর মানে হার্ট স্টপ হয়ে যাওয়া নয়। সুতরাং হার্টের কাজের ক্ষমতার যদি কোনো ব্যত্যয় ঘটে, কমে যায়, তখন আমরা এটাকে বলছি হার্ট ফেলিওর। কি কি ধরনের উপসর্গ দেখা যায়? এক্ষেত্রে কি আসলে বুকে ব্যথা হয় কিনা, বা সামগ্রিকভাবে উপসর্গ কি কি হয়? আচ্ছা, এটা সবার জেনে রাখা এই জন্য ভালো যে প্রথম হচ্ছে যে হার্ট ফেলিওর হলে হার্ট ফেলিওরের উপসর্গগুলো থাকবে। হার্ট ফেলিওর মানে যে একটা নির্দিষ্ট রোগ তা নয়, অনেকগুলো রোগের একটা এন্ড রেজাল্ট। যেমন জন্মগত হার্টের রোগ, ভালভের হার্টের রোগ, করোনারি ব্লকেজের রোগ, অথবা অ্যানিমিয়া, বেরিবেরি, বিভিন্ন ধরনের রোগের একটা এন্ড স্টেজ হচ্ছে, শেষ পর্যায়ে হচ্ছে হার্ট ফেলিওর। সুতরাং হার্ট ফেলিওরকে আমরা বলে থাকি একটা সিনড্রোম, অনেকগুলো উপসর্গের একটা সমষ্টি, তখন এটাকে বলছে হার্ট ফেলিওর। তাহলে হার্ট ফেলিওরের উপসর্গগুলো থাকবে 1, 2, যে কারণে হার্ট ফেলিওর হচ্ছে, যে রোগের জন্যে উনি হার্ট ফেলিওরে আক্রান্ত, সেই রোগের উপসর্গগুলো থাকবে। এবং তৃতীয়ত আমরা বলছি যে কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু রোগ, কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু ড্রাগ হার্ট ফেলিওরকে প্রিসিপিটেট করতে পারে, এটাকে বাড়িয়ে দিতে পারে, উপসর্গগুলোকে আনমাস্ক করে দিতে পারে। সেই ধরনের কিছু হয়তো সিমটম থাকতে পারে। তাহলে হার্ট ফেলিওর উপসর্গ কী কী? প্রথমে হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়ফড় হওয়া, তারপর অল্পতেই পরিশ্রান্ত হয়ে যাওয়া, অল্পতেই ঘেমে যাওয়া, পায়ে পানি আসা, পেটে পানি আসা। যেহেতু লিভার আক্রান্ত হয়ে যায় হার্ট ফেলিওর থেকে, দেখা যাবে যে লিভারের সমস্যার জন্য অনেকে খাবারে অরুচি, পেটে ব্যথা হতে পারে। কিডনিও যেহেতু রক্ত প্রবাহের স্বল্পতায় ভুগবে, দেখা যাবে যে কিছুটা কিডনির যে পেশাব হওয়ার পরিমাণ সেটাও কমে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রাতের বেলায় শুলে পরে রোগীরা বলে যে আমার দম বন্ধ হয়ে যায়, মাঝ রাতে দম বন্ধ হয়ে যায়, আমি হঠাৎ করে বসে পড়ি, জানলা খুলে দেই, একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগে। অথবা মাঝ রাতে কাশি হয়ে ঘুম ভেঙে গেল, সেটাও আমরা বলছি যে লাংসে পানি আসার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। তাহলে হার্ট ফেলিওরের কিছু ফিচার এগুলো। পাশাপাশি
যে পানি আসা, যে পেটেও পানি আসতে পারে, পায়েও পানি আসতে পারে। পাশাপাশি যে রোগের জন্য ওনার হার্ট ফেলিওর হচ্ছে তার কিছু সিমটম থাকতে পারে। যখন আপনি প্রথমে বলছিলেন ব্যথা হবে কিনা, হ্যাঁ কিছু কিছু রোগীদের ব্যথা হয় না তা নয়। যদি কারো করোনারি ব্লকেজের জন্যে অথবা হার্টের ব্লকজনিত সমস্যার জন্য, হার্ট অ্যাটাকের জন্য হার্ট ফেলিওর হয়, তাহলে তার দেখা যাবে বুকে ব্যথা হচ্ছে, হার্টলি বুকে ব্যথা, রেস্টনেল কমে যাচ্ছে, হতে পারে এটার সাথে। অথবা প্রচণ্ড বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দুটোও একসাথে হয়, আমরা এটাকে বলছি অ্যাকিউট হার্ট ফেলিওর। তার মানে সিমটম অফ হার্ট ডিজিজ ইটসেলফ। বাতজনিত হৃদরোগ, ভালভের সমস্যা, দেখা যাবে অনেক আগে থেকে উনি জানেন ওনার ভালভের সমস্যা, এবং আস্তে আস্তে ভালভের সমস্যা ক্রমাগত হারে বেড়ে একটা পর্যায়ে যে হার্ট ফেলিওর সিন্ড্রোম আসে। সেক্ষেত্রে একটা বাতজ্বরের হিস্ট্রি থাকে, অনেকের বুক ধরপড়, ইরিগুলারিটিস ইন দ্য রিদম, বিভিন্ন ধরনের উপসর্গ থাকে, তারপরে হার্ট ফেলিওর হয়। জন্মগত হৃদরোগ হলে অনেকে বলে যে একবারে জন্ম থেকেই সে আক্রান্ত, বারবার জ্বর কাশি হয়, তারপরে নীলাভ হয়ে যায়, একসময় পা ফুলে যায়, তারপরে হচ্ছে যে পেট ফুলে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়। তার মানে হচ্ছে সিমটম অফ দ্য হার্ট ডিজিজ। আর যে হার্ট ফ্যাক্টরগুলো এই সিমটমকে অ্যাগ্রেভেট করে, হার্ট ফেলিওরকে তৈরি করে অথবা এটাকে উস্কে দেয়, আনমাস্ক করে দেয়, সেগুলো যেমন ইনফেকশন হলো, কোনো কারণে হঠাৎ করে জ্বর কাশি, লাংস ইনফেকশন, তার হার্ট ফেলিওর প্রিসিপিটেট হতে পারে। কোনো কারণে রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতায় ভুগল হতে পারে। মেয়েদের মধ্যে যেটা প্রেগনেন্সি যদি হয়, সেটা একটা এক্সট্রা লোড ফর দ্য হার্ট, প্রেগনেন্সিতেও হার্ট ফেলিওর প্রিসিপিটেট করতে পারে, কিছু হরমোনাল রোগে হতে পারে। তো সুতরাং আমরা যদি উপসর্গগুলিকে ভাগ করে বলি, হার্ট ফেলিওর উপসর্গ যেটা প্রথমে বললাম, টায়ার্ড হয়ে যাওয়া, অল্পতেই হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, কাশি হওয়া, পা ফোলা, পেট ফোলা, পাশাপাশি সিমটম অফ দি মেইন ডিজিজ অ্যান্ড প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। এখনকার আমাদের লাইফস্টাইল কিন্তু অনেকখানি বদলে গিয়েছে, এবং দেখা যায় যে সেডেন্টারি লাইফস্টাইলটাই আসলে আমরা ম্যাক্সিমাম মানুষই এর মধ্যে থাকি। ছোট ছোট বাচ্চারাও এখন আসলে আর আগের মতো খেলাধুলা করার সুযোগ পায় না, তাদেরকেও দেখা যায় যে ডেস্কেই বসে আছে বা চেয়ার টেবিলেই বসে আছে। ওজন বৃদ্ধি এর সাথে কিন্তু খুবই বেড়ে গিয়েছে, অনেকেই এখন দেখা যায় ইভেন চাইল্ডহুড থেকে তারা ওবেসিটিতে ভুগছে। যাদের এই ওজনটা অনেক বেশি থাকে তাদের কি হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা উপসর্গগুলো তারা কি বেশি বেশি ফিল করতে পারে কিনা? এক্স্যাক্টলি, কারণ ওবেসিটি যত ওজন বাড়বে তত হার্ট ফেলিওরের যে উপসর্গগুলো তত প্রকাশিত হবে অথবা তত সিভিয়ার হবে। এক, ওবেসিটি নিজে থেকে হার্ট ফেলিওর তৈরি করে না, কিন্তু হার্ট ফেলিওরের উপাদান তৈরি করতে পারে। যেমন ওবেসিটি হলে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া হয়, মানে রাতে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায়, সেটা আস্তে আস্তে দেখা যাবে লাংসের প্রেশার বাড়াবে এবং হার্ট ফেলিওর তৈরি করবে। ওবেসিটি হলে পরে করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বাড়ে, হার্টের ব্লকেজের ঝুঁকি বাড়ে, সেটা করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি করতে পারে, যেমন ওবেসিটির জন্য শ্বাসকষ্ট হবে, হাঁটতে গেলে হাঁপিয়ে যাবেন, আবার হার্ট ফেলিওর হাঁটতে গেলে হাঁপিয়ে যাবে, দুইটাকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দিতে পারে। আর ওবেসিটি সব অর্থেই, যেমন ওবেসিটি ডায়াবেটিস তৈরি করতে পারে, ওবেসিটি হাইপারটেনশন তৈরি করতে পারে, এবং ওবেসিটি করোনারি আর্টারি ডিজিজ তৈরি করতে পারে। সুতরাং ওবেসিটি বাই দিস ফ্যাক্টরস অথবা এ ধরনের রোগ তৈরি করে আবার হার্ট ফেলিওর মতো রোগ তৈরি করতে পারে। সুতরাং ওবেসিটি ইন অল সেন্স আমাদের অ্যাভয়েড করা উচিত, এবং আমাদের সোনামণিরা, ছোট্ট বাচ্চারা যাতে ওবেস না হয়ে যায়, এক্ষেত্রে আমাদের খুব নজরদারি প্রয়োজন। বিশেষ করে খাবারের ক্ষেত্রে প্রতিদিন যাতে আউটডোর গেমসগুলো ভালো করে খেলে, ফাস্ট ফুডগুলো যতটা পারে অ্যাভয়েড করে চলা, কার্বোহাইড্রেট রিচ খাবারগুলোকে কম খাওয়া, এবং সর্বোপরি তাদের একটা ভালো এক্সারসাইজের ব্যবস্থা করা, আউটডোর গেমসের ব্যবস্থা করা উচিত। সুতরাং আপনি যেটা বললেন, ওবেসিটি অনেক দিক থেকেই হার্ট ফেলিওরের মতো সিমটম তৈরি করতে পারে, অথবা হার্ট ফেলিওর হওয়ার মতো কিছু রোগের তৈরি করতে পারে। আরও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে আপনারা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখছেন হেলদি লিভিং। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলদি লিভিং। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি হার্ট ফেলিওর এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা হার্ট ফেলিওর কাকে বলে এবং কিভাবে হতে পারে এই বিষয়গুলো নিয়ে শুনছিলাম। যদি আমাদেরকে একটু বলতেন যে অনেকগুলো ডিজিজের সাথেই কিন্তু রিলেশন আছে, যেটা আপনি বলছেন ওবেসিটির সাথে আছে, এবং এরকম আসলে আরও অনেকগুলো ডিজিজের সাথে আছে,
কিভাবে আসলে কনফার্ম করা হয় যখন একজন রোগী এই হার্ট ফেলিয়ারের উপসর্গগুলো নিয়ে আপনাদের কাছে আসে, আপনারা কিভাবে কনফার্ম করেন যে কি কারণে ওনার হার্ট ফেলিয়ারটা হচ্ছে? এক্স্যাক্টলি, এটা আমাদের চিকিৎসক বা যারা চিকিৎসা দেন প্রাইমারি লেভেলে, জেনারেল প্র্যাকটিশনার, তাদের এই জিনিসটা জানাটা খুব জরুরি। হার্ট ফেলিওর যদি হয়, হার্ট ফেলিওরের প্রথম যদি আমরা বলি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা কোন রোগের সাথে কনফিউশন হয়, এটা আমরা বলতে পারি ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমরা সবাই শুনে থাকবেন হাঁপানি জাতীয় রোগ, অ্যালার্জি থেকে রোগের উৎপত্তি, এই রোগের ফ্যামিলি হিস্ট্রি থাকে। সুতরাং অ্যাজমা একটা স্ট্রং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অথবা এমন একটা রোগ যেটা হার্ট ফেলিওরের সাথে কনফিউশন তৈরি করতে পারে অনেক ক্ষেত্রেই। 2, ক্রনিক ব্রঙ্কাইটিস বা স্মোক অথবা ওই জাতীয় কোনো প্রফেশনে যদি থাকে, যেমন জুট মিলে চাকরি করে, সিলিকন কোম্পানিতে চাকরি করে, এবং অ্যাটমসফিয়ারিক পলিউশনের জন্য লাংসে যে ধরনের প্রবলেম, সেটা হচ্ছে সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস। এর সাথে অ্যাজমার অনেকটা সিমিলারিটি আছে, আবার রোগেরও সিমিলারিটি আছে হার্ট ফেলিওরের। এছাড়া আরও কিছু রেয়ার ডিজিজ আছে, আমি এদিকে যাচ্ছি না। এই 3টাই কমন ডিজিজ যে একটার সাথে আরেকটা কনফিউশন হতে পারে। তো হার্ট ফেলিওর যার হবে, তাহলে প্রথমেই হচ্ছে যে আমরা জানি যে তার আগে থেকে হার্টের কিছু রোগ আছে, ভালভের রোগ, হার্টের ব্লকেজের রোগ, জন্মগত হৃদরোগ, এবং একটা পর্যায়ে এসে তার হার্ট ফেলিওরের উপসর্গগুলো দেখা দিল। তাহলে আমরা ধরে নিই যে দিস ইজ ফর হার্ট ডিজিজ, এবং পরে পরীক্ষা করে আমরা কনফার্ম হব। 2, আরও কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, যেমন অ্যাজমা। কারো যদি অ্যাজমা থাকে, আমরা ধরে নিই তার অ্যালার্জির হিস্ট্রি আছে, তার হাঁচি, সর্দি, নাকে পানি, কিছু সিজনাল ভেরিয়েশন হয়, যেমন কারো শীতে, কারো গরমে এই ধরনের থাকে, কারো ডাস্ট অ্যালার্জি, কারো কোল্ড অ্যালার্জি, কারো ইভেন হট অ্যালার্জি, অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে, কারো খাবার অ্যালার্জি, কারো কন্ট্রাস্ট অ্যালার্জি, তাহলে একটা অ্যালার্জির হিস্ট্রি। 3, ফ্যামিলি হিস্ট্রি। অ্যাজমার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ম্যাটার্নাল সাইড, মায়ের দিক থেকে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। সুতরাং ফ্যামিলিতে যদি অ্যাজমা থাকে, শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, তার সাথে যদি হয়, তাহলে আমরা সন্দেহ করি। 2 হচ্ছে অ্যাজমা রোগীদের বুকে সাধারণত এক ধরনের শব্দ অনুভূত হয়, অনেক সময় রোগীরাও বলেন বা দূর থেকে শোনা যায়, এটাকে বলি আমরা হুইজ। এটা স্মল এয়ার প্যাসেজ যেগুলো থাকে, সেগুলো কনস্ট্রিকশন হয়, চিকন হয়ে যায়, তখন বাঁশির মতো এক ধরনের শব্দ শোনা যায়। আর কাশিটা একটা ইম্পর্টেন্ট উপাদান। কাশি, হার্ট ফেলিওরে কাশি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অ্যাজমা রোগীদের কম বেশি কাশি থাকেই। আরেকটা হচ্ছে রাতে কাশি হওয়া অথবা রাতে শ্বাসকষ্ট হওয়া। একজন রোগী যদি এসে বলেন যে আমার মাঝরাতে, শেষ রাতে হঠাৎ করে দম বন্ধ হয়ে যায়, আমি উঠে বসে পড়ি, তারপর জানলা খুলে দিয়ে হাঁটাহাঁটি করি, তখন আমার শ্বাসকষ্ট কমে যায়, তার মানে এটা লাংসে পানি আসার শ্বাসকষ্ট, সম্ভবত উনি হার্ট ফেলিওরে ভুগছেন। তো অ্যাজমা রোগীদের এই ধরনের ইয়েটা খুবই কম। অ্যাজমা রোগীদের সাধারণত যা হওয়ার দিনের বেলায় হয়, হাঁটলে পারে, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, শুধু রাতে ঘুম থেকে উঠবে, ভেরি আনইউজুয়াল। একটা এল্ডারলি পার্সন 50 to 60 ইয়ার্স প্লাস হঠাৎ করে শ্বাসকষ্ট, এটা লাইকলি হার্ট ফেলিওর। অ্যাজমা রোগ হলে পরে ছোটোবেলা থেকে একটা ক্রনোলজিক্যালি এক ধরনের হিস্ট্রি থাকে, সুতরাং আমরা তখন বুঝে নিই যে এই ধরনের সমস্যা হচ্ছে। ব্রঙ্কাইটিস ভেরি সিম্পল। একটা রোগী, একজন মানুষ ধূমপান করছেন অনেক দিন ধরে, আস্তে আস্তে প্রথমে কাশি, তারপরে সিজনে একটু শ্বাসকষ্ট, এরপরে সিজনে দুটোই, এবং আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আমরা ধরে নিই এটা সিওপিডি বা ব্রঙ্কাইটিস। হ্যাঁ, ইনভেস্টিগেশন এখানে একটা বড় ধরনের ভূমিকা পালন করে। আমরা পরীক্ষা করি, প্রথমে দেখি রোগীটার লাংসে কেমন আছে, হার্টে কী আছে। আমরা যদি হার্ট ফেলিওর রোগীর পরীক্ষা করি, পালস দেখব যে তার পালস অনেক বেড়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই হাতগুলো একটু কোল্ড, ক্লামি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তারপরে ব্লাড প্রেশারটা সাধারণত কম থাকে, কারো কারো ক্ষেত্রে বেশিও থাকতে পারে যদি হাইপারটেনসিভ হয়। আমরা নেকের দিকে তাকাই, দেখি যে ওখানে এক ধরনের রগ লাফাচ্ছে, আমরা বলি জেবিপি রেজড। তারপরে পায়ে চাপ দিয়ে দেখি যে পায়ে পানি, পেটে দেখি পেটে পানি, লিভারটা বড় হয়ে গেছে এবং টেন্ডার বা একটু ব্যথা করে লিভারের মধ্যে। হার্টে এসে আমরা শুনি যে ওখানে কিছু অ্যাবনর্মাল সাউন্ড থাকে, লাংস দেখি ওখানে ক্রিপিটেশন থাকে, এই আর হার্ট ফেলিওরের ফিচার পাবো। অ্যাজমা হলে বুকে দেখবো যে বুকটা অস্বাভাবিক একটু স্ফীত হয়ে আছে, আমরা বলি এক্সপান্স, এন্টারো পোস্টেরিয়র ডায়ামিটারটা বড় হয়ে যায়। আমরা যখন পারকাস করি, শব্দ শুনি, মনে হবে যে হাইপার রেজোন্যান্ট সাউন্ড শুনবো যে আমরা ভেসিকুলার ব্রেথ সাউন্ড, প্রলং এক্সপ্রেশন, মানে শ্বাসটা একটু লম্বা সময় ধরে বেরিয়ে আসে, একটা সাউন্ড শুনি, এক্সট্রা সাউন্ড, আমরা ওটাকে বলি রংকাই, যেটা একটু আগে হুইজ বললাম। এবং এগুলো দেখে আমরা হচ্ছে বাধ্যত বুঝে ফেলি যে উনি হার্ট ফেলিওর না অ্যাজমা না, তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই। এখন আসলে এনভায়রনমেন্টাল পলিউশন অনেক বেড়ে গিয়েছে এবং সাথে সাথে অনেক মানুষ কিন্তু নানা রকমের অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে, কেউ ধুলাবালিতে, কেউ হয়তো পোকার কামড় বা বিভিন্ন কারণে অ্যালার্জি হচ্ছে।
অ্যালার্জি যদি আসলে অনেক বেড়ে যায় কোনো একটা যে কারণেই হোক, অ্যালার্জেন যাই হোক, সেক্ষেত্রে কি আসলে হার্ট ফেলিওরের মতো সিমটমগুলো দেখা যেতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। হঠাৎ করে যদি একজন আগে থেকে অ্যালার্জি আছে, হঠাৎ করে কিছু অ্যালার্জেন শরীরে ঢুকে পড়লো, যেগুলো অ্যালার্জি প্রভোগ করে, খাবারে হতে পারে, ইনহেল ফর্মে হতে পারে, ইনজেক্টেবল ফর্ম হতে পারে, অথবা কন্ট্যাক্টে হতে পারে। তো এই ধরনের যদি ম্যাসিভ অ্যালার্জি এক্সপোজার হয়, তাহলে হঠাৎ করে একজন মানুষ এই অ্যালার্জির জন্যে প্রচণ্ডভাবে কাশি শ্বাসকষ্টতে আক্রান্ত হতে পারে, এবং সেটাও হার্ট ফেলিওরের সাথে কনফিউশন তৈরি করতে পারে, হয়ে যেতে পারে। আমরা অনেকগুলো কারণ এবং অনেকগুলো রোগের সাথে সম্পর্ক শুনলাম আপনার কাছ থেকে। আমাদেরকে যদি একটু বলতেন যে এখন চিকিৎসার ব্যাপারটা এবং চিকিৎসা করে রোগী আসলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় কিনা। আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা দুই একটা পরীক্ষা করাই, যেমন একটা ইসিজি, হার্টের জন্য ইসিজি একটা কমন টেস্ট। বুকের এক্সরে করে আমরা বুঝতে পারি হার্টটা বড়, লাংসে পানি। তারপরে ইকোকার্ডিওগ্রাফি করে আমরা বুঝতে পারি হার্টের কোন প্রবলেমের জন্য তার হার্ট ফেলিওর হচ্ছে। তো মোটামুটি 3টা পরীক্ষা দিয়ে আমরা ডায়াগনোসিসের কাছাকাছি চলে আসি, তার কী কারণে হার্ট ফেলিওর হচ্ছে সেটাও, এবং হার্ট ফেলিওর হচ্ছে কিনা সেটাও বুঝতে পারি। একই সাথে একটা পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যারা কাজ করেন, আমাদের মেডিকেল অফিসাররা, জুনিয়র ডাক্তাররা, এবং NT-proBNP নামে একটা পরীক্ষা আছে, যেটা এখন সব জায়গায় অ্যাভেলেবল না, বড় বড় হাসপাতালে অ্যাভেলেবল, কিছু কিছু জায়গায় ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা দেখেছি অনেকে ডিস্ট্রিক্ট পর্যায়ে করে নিয়ে আসেন, অ্যাভেলেবল। সেটা হচ্ছে NT-proBNP। কোনো ডাউট হলে আমরা NT-proBNP করতে পাঠাই, এবং যদি NT-proBNP অনেক বেড়ে যায়, একটা লিমিট আছে বয়স ভেদে, লিঙ্গ ভেদে কিছুটা পার্থক্য আছে, অন অ্যাভারেজ আমরা 500 থেকে 700 বলি। এর বেশি যদি হয় তাহলে আমরা ধরে নিই হার্ট ফেলিওর আক্রান্ত। যদি নর্মাল থাকে, হার্ট ফেলিওর না, অল্টারনেট অন্য কারণগুলো আমাদের খুঁজতে হবে। এর মধ্যে কিছু মেটাবলিক ডিজিজও পড়ে যেতে পারে, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, যেখানে করে শ্বাসের গতি বেড়ে যেতে পারে, ইভেন ফাংশনাল বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে অনেকে শ্বাসকষ্ট হতে পারে, সেটাকে বলছি আমরা সাইকোজেনিক। আমরা তাহলে রোগ নির্ণয় করলাম, আমরা ধরে নিলাম আমার হার্ট ফেলিওর হয়েছে। হার্ট ফেলিওর প্রিন্সিপাল হচ্ছে যে আমাকে প্রথমে রোগীর কষ্ট কমাতে হবে, শ্বাসকষ্ট কমাতে হবে, ধরপড় কমাতে হবে, হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন তার হাঁপিয়ে যাওয়ার প্রবণতা কমাতে হবে, 1। 2 হচ্ছে তার যে সুনির্দিষ্ট যে কারণে উনি হার্ট ফেলিওরে আক্রান্ত হয়েছেন সে কারণটাকে চিকিৎসা করতেছে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। 3rd হচ্ছে যেটা প্রথমে বলেছিলাম, যে ফ্যাক্টরগুলো ডিজিজটাকে আনমাস্ক করেছে অথবা প্রিসিপিটেট করেছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তার চিকিৎসা দিতে হবে। তাহলে প্রথম আসে আমরা হার্ট ফেলিওরের সিমটমগুলো কমানোর জন্য কী ওষুধ ব্যবহার করি। এর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আমি সহজ ভাষায় যাই। হার্টের পাম্পিং অ্যাকশন বাড়ানোর জন্য কিছু ওষুধ খুব কার্যকর। এর মধ্যে আমরা বলি এসি ইনহিবিটর, ARB একটা গ্রুপ, অথবা আর্নি, এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, হয়তো একটু দাম বেশি কোনোটার। 2 বেটা ব্লকার্স, এর মধ্যে কার্ভিডিলল, বিসোপ্রোলল আর নেবিভোলল, এই ড্রাগগুলি প্রেফার্ড। তারপর হচ্ছে MRA, আমরা বলি মিনারেলো রিসিপ্টার অ্যান্টাগনিস্ট, সেগুলো অ্যাপ্লিনেরন, স্পাইরোনোলেকটন, এই ড্রাগগুলো হচ্ছে প্রেফার করি। 4th, এই ড্রাগটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসাবে পৃথিবীতে এসছে বা আমাদের হাতে এসছে প্রথমে, পরবর্তীতে দেখা গেলো এগুলো হার্ট ডিজিজের জন্য অনেক উপকার। এগুলোকে বলছি আমরা HGL2 ইনহিবিটর্স, এম্পাগ্লিফ্লোজিন, ডাপাগ্লিফ্লোজিন। তার মানে 4টা ড্রাগ একটা হার্ট ফেলিওরের পেশেন্টের জীবনকে প্রলম্বিত করে, হয়তো ভালো করে না, প্রলম্বিত করে। এর মধ্যে এসি ইনহিবিটর, ARB, আর্নি, বেটা ব্লকার্স, MRA অ্যান্ড লাস্টলি HGL2 ইনহিবিটর্স। ইমিডিয়েট শ্বাসকষ্টের জন্য আমরা শরীর থেকে পানি বের করে দেওয়ার ওষুধ দিই, যেমন ফ্লুসিমাইড, অনেকে শুনে থাকবেন, ফ্লুসিড, লেসিক্স, এই জাতীয় ওষুধ, ইনজেক্টেবল, ওরাল। তাহলে এগুলো হচ্ছে মেন ওষুধ, একটা রোগীর লাইফ বা জীবনকে প্রলম্বিত করতে পারে এবং একই সাথে তার উপসর্গগুলোকে অনেকটাই প্রশমিত করতে পারে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কারণগুলোর চিকিৎসা করতে হবে। আপনি হার্টের ব্লকের রোগে আক্রান্ত, অ্যানজিওগ্রাম, বাইপাস, রিং, ভালভের রোগে আক্রান্ত, ভালভ অপারেশন করে বদলে ফেলা। জন্মগত হৃদরোগে আক্রান্ত, তাহলে সেটাকে অপারেশনের যদি সুযোগ থাকে সে ধরনের অপারেশন করে তাকে কারেক্ট করে দেওয়া। তারপরে যেসব হার্ট ফেলিওর, যেমন অ্যানিমিয়া থাকলে কারেকশন করা। তারপরে হচ্ছে যে ইনফেকশন থাকলে সেটাকে ট্রিট করা। তাহলে ওভারঅল সবগুলো অ্যাসপেক্টে যদি আমরা টাচ করতে পারি, যদি তার কারণগুলোকে চিহ্নিত করে চিকিৎসা করতে পারি, তাহলে হার্ট ফেলিওর ভালো হয়ে যেতে পারে। যদি এমন হলো কারণগুলোকেই আমরা নিরাময় করতে পারলাম না, তাহলে হয়তো বা তাকে ভালো করা যাবে না সম্পূর্ণ, কিন্তু চিকিৎসা দিয়ে অনেক তার জীবনটাকে প্রলম্বিত করা যাবে, সম্ভব আশা করা যায়। তার মানে আসলে চিকিৎসা আছে এবং সেটা দিয়ে রোগীকে আমরা অনেকখানি ভালো রাখতে পারি, আর যদি কারণটা উদ্ধার করা যায় তাহলে তো সে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারছে।
আমরা অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে হার্ট ফেলিওর নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, শ্রোতা সাধারণদের এবং দর্শকদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে আজকের হেলদি লিভিং এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।